আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতারা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতন আজকেও আমি উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে ভয়ানক একটি ঘটনা নিয়ে। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের এই ভয়ানক ঘটনাটি। এই ঘটনাটি আমি যেভাবে শুনেছি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। এই ঘটনাটি আজ থেকে প্রায় 50 বছর আগের। এক গ্রামে সুকুমার নামে একজন লোক বাস করত। সে তার পরিবারের সাথে বসবাস করত। গ্রামটা ছিল শান্ত, নিরিবিলি, সবুজে ঘেরা। একদিন সুকুমার তার মামার মেয়ের বিয়ের দাওয়াত পায়। নির্দিষ্ট দিনে গিয়ে সুকুমার উপস্থিত হয় মামার বাড়িতে। যেহেতু সুকুমার তাদের ঘনিষ্ঠ আত্মীয়, তাই সুকুমার সকল কাজেই মামাকে সাহায্য করেছিল। বিয়ে শেষ হয়ে সবার খাবার খেতে খেতে রাত তখন প্রায় 1টা বাজে। সুকুমার তখন তার মামাকে বলে, আমি এখন বাড়ির দিকে রওনা দিব। মামা বললেন, এত রাত হয়ে গিয়েছে, এখন যাওয়াটা ঠিক হবে না, কাল সকালে যাস। কিন্তু সুকুমার বললেন তার সাথে টর্চ লাইট আছে, যেতে কোনো অসুবিধা হবে না। সুকুমার মামার থেকে বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। মামার বাড়ি থেকে সুকুমারের বাড়ির দূরত্ব ছিল হাঁটা পথে প্রায় 1 ঘন্টা। এত রাতে রিক্সা বা গরুর গাড়ি পাওয়া যাবে না এই ভেবে সুকুমার আস্তে আস্তে বাড়ির পথে হাঁটা ধরলেন। বিয়েতে খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গিয়েছে, তাই সুকুমারের হাঁটতে কষ্ট হচ্ছিল। বেশ কিছু দূর আসার পর সুকুমারের মনে হচ্ছিল তার পিছনে কেউ আছে। সুকুমার পিছনের দিকে ঘুরে তাকায়, কিন্তু কাউকে সে দেখতে পায় না। সুকুমার ভাবছিল এটা হয়তো তার মনের ভুল। হঠাৎ করে সুকুমার দেখতে পায় তার পাশ থেকে একটা কুকুর দৌড়ে চলে গেল। সুকুমার এই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে। কুকুরটা কিছু দূর যাওয়ার পরে সুকুমারের দিকে তাকিয়ে অস্বাভাবিকভাবে ডাকাডাকি করছিল। সুকুমার ভাবছিল, বিষয়টি কি? আমার দিকে তাকিয়ে কেন কুকুরটা ডাকাডাকি করছে? তখন ওই রাতে গ্রামের সকল মানুষ গভীর ঘুমে আচ্ছাদিত। চারদিকে শুধু ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। যাই হোক, সুকুমার সে নিজের মতো আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলছিল। সুকুমারের বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটা সাঁকো পার হয়ে যেতে হয়। সুকুমার সেই সাঁকোর কাছে আসে। সুকুমার যখন সাঁকোতে উঠবে তখন সে খেয়াল করে খালের মধ্যে কোনো বড় কিছু একটা ঢেউ তৈরি করছে। সুকুমার ভাবলেন হয়তো বড় কোনো মাছ। সুকুমার তখন লোভে পড়ে যায়। চিন্তা করে, অনেক বড় মাছ হয়তো, আমি যদি এটাকে ধরে বাড়ি নিয়ে যাই তাহলে কাল সকালে বাজারে অনেক দামে বিক্রি করতে পারবো। এই ভেবে সুকুমার সাঁকোতে না উঠে আস্তে আস্তে খালের পাড়ের দিকে নামতে থাকে। খালের পাড়ে নামার পর সুকুমার আর কিছু দেখতে পাচ্ছিল না। ভাবল মাছটা হয়তো অন্য কোথাও চলে গিয়েছে। এই ভেবে সুকুমার রাস্তার উপরে উঠবে, তখন আবার সেই পানিতে শব্দ শুনতে পায়। সুকুমার পিছনের দিকে তাকিয়ে দেখে এটা কোনো মাছ না, নাম না জানা কোনো একটা প্রাণী। প্রাণীটি অনেক মোটা এবং কালো, পানির মধ্যে ডুবছে এবং উপরের দিকে আবার উঠছে। সুকুমার যেহেতু গ্রামেই থাকতো তাই তার অনেক সাহস ছিল। তাই সুকুমার ওই প্রাণীটিকে দেখে খুব বেশি একটা ভয় না পেয়ে আস্তে আস্তে রাস্তার দিকে উঠে এলো এবং বাড়ির দিকে হাঁটা শুরু করলো। সাঁকো পার হওয়ার সময় সুকুমার খেয়াল করলো প্রাণীটি এখন পানির উপরে ভেসে আছে এবং সুকুমারের দিকে জ্বলজ্বল চোখে তাকিয়ে আছে। বেশ কিছু দূর আসার পরে সুকুমার শুনতে পায় তার পিছন থেকে কেউ ফিস ফিস করে তার নাম ধরে ডাকছে।
সুকুমার পিছনে তাকিয়ে দেখে কানাই নামে তার পরিচিত একজন তার পেছনে দাঁড়িয়ে আছে। সুকুমার তো দেখে অবাক, এত রাতে কানাই এখানে কিভাবে আসলো, আর জোরে ডাক না দিয়ে ফিসফিস করে কেন ডাক দিল। সুকুমার জিজ্ঞেস করলো, কিরে এত রাতে তুই এখানে কি করিস? কিন্তু কানাই সুকুমারের সাথে কোনো ধরনের কথাই বলল না। সুকুমার ভাবলো কানাইয়ের কোনো বিষয় হয়তো মন খারাপ, যার জন্য কথা বলছে না। সুকুমার একটা জিনিস খেয়াল করলো, কানাই ও সুকুমার দুজনে একসাথেই হাঁটছিল, কিন্তু সুকুমার যত দ্রুত হাঁটছিল না কেন, কানাইকে কোনোভাবেই হেঁটে ধরতে পারছিল না। কানাই সুকুমারের অনেক আগে হাঁটছিল। হঠাৎ করে সুকুমার দেখতে পায় কানাই আর সামনে নেই। সুকুমার ভাবে, আরে এখনই তো আমার সামনেই হাঁটছিল, হঠাৎ করে কোথায় গেল? তখন সুকুমারের একটু ভয় লাগা শুরু করে যে এই বিষয়গুলো আসলে স্বাভাবিক না। সুকুমার আরো দ্রুত হাঁটা শুরু করে বাড়ির দিকে। একটু সামনে গিয়ে সুকুমার দেখতে পায় একটা পুরানো বটগাছের নিচে কানাই বসে আছে, কিন্তু সুকুমার এবার কানাইকে ডাক না দিয়ে কানাইয়ের পাশ দিয়ে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করলো। তখন কানাই বলে উঠল, কিরে সুকুমার, আমাকে সাথে নিবি না? তখন কানাই সুকুমারের দিকে মুখ ঘুরিয়ে তাকায়। কানাইয়ের ভয়ানক চেহারা দেখে সুকুমার ঘেমে একাকার। কি বীভৎস চেহারা! কানাইয়ের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। সুকুমার আর কিছু চিন্তা না করে সামনের দিকে দৌড় দিতে শুরু করলো, আর পিছন থেকে ভয়ানক চিৎকারের শব্দ সুকুমার শুনতে পেল। কিন্তু সুকুমার আর পিছনে ফিরে তাকালো না, এক দৌড়ে বাড়ির উঠানে গিয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। বেশ অনেক সময় পার হবার পর সুকুমারের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সুকুমার এই কথা বাড়ির সবাইকে বলে। বাড়ির সবাই সুকুমারকে বলে, এত রাতে একা একা বাড়ি ফেরাটা ঠিক হয়নি। সুকুমার একটু সুস্থ স্বাভাবিক হবার পরে কানাইদের বাড়িতে যায়। যাবার পরে দেখতে পায় কানাই ভীষণ অসুস্থ। অনেকদিন যাবৎ কানাই বিছানা থেকে উঠতে পারছে না। সুকুমার আর বুঝতে বাকি রইল না ওই দিন রাতে কানাইয়ের বেশে কোনো পিশাচ সুকুমারকে ভয় দেখানোর চেষ্টা করেছে। যাই হোক, বেশ কিছুদিন পর্যন্ত সুকুমারের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। একদিন রাতে কানাই বাজার থেকে বাড়িতে আসার সময় বড় একটা মাছ কিনে রওনা দেয় বাড়ির দিকে। রাত তখন আনুমানিক 8টা বাজে। বাজার থেকে বেশ কিছু দূরে আসার পর কানাই শুনতে পায় রাস্তার পাশে শুকনো পাতার উপর কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। কানাই ভালোভাবে বুঝতে পারে যে জিনিসটা পাতার উপর থেকে হাঁটছে সেটা সুকুমারের সাথেই হাঁটছে, কারণ সুকুমার হাঁটা থামালে শব্দ শুনতে পায় না, আবার হাঁটা শুরু করলে শব্দ শুনতে পায়। হঠাৎ করে সুকুমারের চারদিকে পচা একটা গন্ধে ভরে যায়। এমন সময় খুব মোটা কণ্ঠে সুকুমারকে কেউ একজন ডাক দিয়ে বলে, কিরে সুকুমার, মাছ না দিয়ে কোথায় যাচ্ছিস? মাছ আমাকে দিয়ে যা। সুকুমারও গ্রামের মানুষ ছিল, তাই সে জানতো রাতের বেলা মাছ নিয়ে গেলে এমন একটু সমস্যা হয় গ্রামের পথে। তাই সুকুমার বলে, কেন, মাছ কি আমি তোদের জন্য কিনে নিয়ে এসেছি? মোটা কণ্ঠটা আবার বলে, মাছ না দিলে তোকে মেরে মাটির মধ্যে চাপা দিয়ে রাখবো, ভালোই ভালোই মাছ দিয়ে যায়। তখন সুকুমার বলে, সাহস থাকলে সামনে আয়। এই কথা বলার পরেই ভয়ানক একটা অবয়ব সুকুমারের সামনে এসে উপস্থিত হয়। কি ভয়ানক চেহারা তার! মুখের ভিতর বড় বড় দুটি দাঁত, চোখগুলো আগুনের গোলার মতো জ্বলজ্বল করছে। সুকুমার ভাবতে থাকে, আজ আর রক্ষা নাই, আজকেই হয়তো আমার শেষ দিন। কেন সাহস দেখিয়ে অবয়বটার সাথে কথা বলতে গেলাম? অবয়বটা সুকুমারের সামনে এসে বলে, কিরে, এখন তো সামনে এসেছি, দেখ আমাকে ভালো করে, আর তোর করুণ পরিণতির জন্য তুই প্রস্তুত হ। এই বলে পিশাচটি সুকুমারের উপর ঝাঁপিয়ে পড়ে। পিশাচটির ধারালো নখ দিয়ে সুকুমারের বুকে অনেকগুলো আঁচড় কাটে। তখন ওই রাস্তা দিয়ে আরো দুজন লোক বাজার থেকে বাড়িতে ফিরছিল।
তারা সুকুমারকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। তারা ধরাধরি করে সুকুমারকে একটা হসপিটালে নিয়ে যায়। ডাক্তার সুকুমারের পরিবারকে বলে এই রোগীকে বাঁচানো সম্ভব নাও হতে পারে, কারণ তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গিয়েছে। কিন্তু সুকুমারের কপাল ভালো থাকার কারণে আস্তে আস্তে সুকুমার সুস্থ হয়ে ওঠে। সুকুমারের পুরোপুরি সুস্থ হতে প্রায় 2 মাসের বেশি সময় লেগেছিল। সুস্থ হবার পরে সুকুমার একজন ভালো কবিরাজের সাথে দেখা করে, সকল ঘটনা কবিরাজকে বলে। তারপর কবিরাজ সুকুমারকে কিছু নিয়ম কানুন বলে দেয় এবং একটা তাবিজ দেয়। এই তাবিজ কখনো খুলতে মানা করে কবিরাজ। কবিরাজের কথা মতো সুকুমার সকল নিয়ম কানুন মেনে চলতে থাকে। তারপরে সুকুমারের সাথে আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। এই ঘটনাটি আমি যেভাবে শুনেছি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। আমি আর আমার বন্ধু রকি পড়ালেখার জন্য ঢাকায় থাকতাম। আমরা দুজনে একটা রুম ভাড়া করে থাকতাম। হঠাৎ একদিন রাতে রকির অনেক পেটে ব্যথা শুরু হয়। তখন রাত আনুমানিক 11টা। আমাদের বাসার পাশে একটি হসপিটাল ছিল। তখনই রকিকে সেই হসপিটালে নিয়ে গেলাম। রকিকে ডাক্তার দেখানোর পর ডাক্তার রকিকে হসপিটালে ভর্তি করাতে বলল। ডাক্তারের কথা মতো রকিকে হসপিটালে ভর্তি করালাম। তখন বাজে রাত 12টার বেশি। রকি তখন একটু ঘুমের মতো পড়েছে, কিন্তু আমি রাতের খাবার খাইনি, আমার ক্ষুধা লেগেছে। আমি ভাবলাম রকি ঘুমিয়েছে, আমি হসপিটালের নিচের দোকান দিয়ে কিছু খেয়ে আসি। রকি ভর্তি ছিল হসপিটালের 4 তলার উপর। আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামতেছিলাম, কিন্তু খেয়াল করে দেখলাম হসপিটালের তেমন কোনো লোকজন নেই। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলাম এটি, নিচতলায় এসে দেখি নিচতলায় কোনো লোকজন নেই, একদম ফাঁকা। আর হসপিটালে আসার সময় যে গেট দিয়ে ঢুকেছি সেই গেটটাও দেখতে পাচ্ছি না। ভাবতেছিলাম কি হচ্ছে আমার সাথে। মনে মনে ভাবলাম আমি হয়তো ভুল সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি। আমি ভাবতেছিলাম আশেপাশে কেউ থাকলে ভালো হতো, বাইরে যাবার রাস্তাটা তার কাছ থেকে জেনে নেওয়া যেত। ভাবলাম নিচতলায় একটু হেঁটে দেখি, যদি কাউকে পাই ভালো হবে। একটু সামনে যেতেই মনে হলো আমার পিছনে কেউ আছে। পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। ভাবলাম মনের ভুল। আমার বেশ অস্বস্তিও হচ্ছিল, তাই ভাবলাম উপরের দিকে চলে যাব। তখনই দেখলাম একটু দূরে সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে। ভাবলাম দারোয়ান হয়তো। যাক, তাকে যখন পেয়েছি তার কাছে গিয়ে বাইরে যাবার রাস্তাটা জেনে আসি। খুব অল্প আলোতে একটা লাইট জ্বলছিল, খুব বেশি পরিষ্কার দেখা যাচ্ছিল না চারপাশটা। আমি আস্তে আস্তে ওই লোকটার কাছে গেলাম। দেখলাম উনি আমার থেকে উল্টো দিকে দাঁড়িয়ে আছেন। সারা শরীরে সাদা একটা কাপড় জড়ানো। এই পোশাকে তো কোনো দারোয়ান থাকার কথা না। আমি ওনাকে ডাক দিলাম, এই যে শুনছেন, বাইরে কোন দিক দিয়ে বের হব বলতে পারেন? উনি কোনো কথা বললেন না, হাতের আঙুল দিয়ে একটা দিক দেখিয়ে দিলেন। আমিও আর কিছু না ভেবে তার দেখানো দিকে যেতে লাগলাম। একদম শুনশান, আমি শুধু আমার পায়ের আওয়াজ পাচ্ছিলাম। আমি গিয়ে একটা দরজার সামনে দাঁড়ালাম। ভাবলাম এটাই হয়তো বাইরে যাওয়ার রাস্তা। আমি দরজা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা অনেক শক্তভাবে আটকে ছিল, খুলতে পারছিলাম না। হঠাৎ দেখি ওই সাদা কাপড় জড়ানো লোকটা আমার সামনে। আমি তো চমকে উঠলাম, আরে এই লোকটা ওই স্থানে ছিল, এখানে আসলো কখন? লোকটার মুখ দেখা যাচ্ছিল না, কাপড় দিয়ে ঢাকা ছিল। উনি এসে দরজায় হাত রাখার সাথে সাথে দরজায় কটকট শব্দ হয়ে দরজা খুলে গেল। দরজা
খোলার পরে আমি দরজার ভিতর দিয়ে চলে আসলাম, কিন্তু আমি তো বাইরে আসিনি। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, বাইরে আসলে তো আলো থাকার কথা, দোকানপাটের আলো বা আকাশের চাঁদের আলো। তাহলে আমি কোথায় আসলাম? লাশের একটা গন্ধ আমার নাকে যাচ্ছিল। যে দরজা দিয়ে এসেছি ভিতরে, সেই দরজার কাছে গিয়ে দেখলাম দরজা বন্ধ, কিন্তু লোকটা তো দরজা খুলে দিয়েছিল, আর আটকালে তো কটকট শব্দ পেতাম। তাহলে দরজা বন্ধ হলো কিভাবে? অনেক সময় দরজা খোলার চেষ্টা করেও খুলতে পারছিলাম না। মাথার মধ্যে আবার চিন্তা হচ্ছিল, রকি যদি ঘুম থেকে উঠে যায় বা ওর অসুস্থতা বেড়ে যায়, আর আমি যদি ওখানে না থাকি, তাহলে ওর অনেক সমস্যা হবে। চিন্তা করে কিছুই পাচ্ছিলাম না, কি করব না করব মাথা কাজ করছিল না। পকেটে হাত দিয়ে দেখি মোবাইলও সাথে নাই। হয়তো তাড়াহুড়ার কারণে বাসায় বা রকির বালিশের পাশে রেখে এসেছি, কিন্তু বের হব কিভাবে? ডাকাডাকিও করলাম, কাউকে পেলাম না। হাত সামনের দিকে বাড়িয়ে অনুমান করতে থাকলাম কোথায় আছি। সামনের দিকে হাত বাড়িয়ে হাঁটতে থাকলাম, কিছুর সাথে ধাক্কা খেলাম। মনে হলো স্টিলের কিছু। যেটার সাথে ধাক্কা খেলাম ওটার উপর হাত দিয়ে চমকে উঠলাম। মানুষের একটা হাত ধরে আছি আমার হাতে। ভালোভাবে হাত বুলিয়ে বুঝলাম কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে। কোনো রোগীর তো এই স্থানে শুয়ে থাকার কথা না। আমার আর বুঝতে বাকি রইল না আমি মর্গে আছি। ভয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। অনেক খোঁজার পরও বের হবার কোনো রাস্তা না পেয়ে ফ্লোরে বসে পড়লাম। শুনতে পেলাম রুমের মধ্যে কারো হাঁটাহাঁটির শব্দ, কিন্তু রুমে তো আমি একাই। ভয়ে বুক ধড়ফড় করে উঠল। রুমের মধ্যে গরম একটা বাতাস অনুভব করলাম। আমার ঘাড়ে কারোর গরম নিঃশ্বাস অনুভব করলাম। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। এমন সময় কেউ আমার হাতটা চেপে ধরলো। একটা লোমশ হাত মনে হলো। হাতটা ঝাঁকি দিয়ে সরিয়ে দিয়ে অন্ধকারের সামনের দিকে দৌড় দিলাম। কিসের সাথে ধাক্কা খেলাম হাত দিয়ে অনুভব করার চেষ্টা করলাম। হাত দিয়ে অনুভব করলাম একটা লাশ পড়ে আছে। আমি লাশের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছি। কোনো রকম উঠে বসলাম। দেখলাম অন্ধকারে বেশ কয়েকটি চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে, আর ভয়ানকভাবে রুম থেকে আওয়াজ আসছে। আমি ওইগুলো সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। কত সময় অজ্ঞান ছিলাম জানি না। জ্ঞান ফেরার পর দেখি আমি এখন ওই অন্ধকার রুমে। তবে আমি ফ্লোরে অজ্ঞান হয়ে পড়েছিলাম, কিন্তু এখন আমি স্ট্রেচারের উপর শুয়ে আছি। তবে এখন রুমের একটা ছিদ্র দিয়ে আবছা আলো এসে পড়ছে আমার শরীরে। হয়তো বাইরের ওই লাইট এত সময় বন্ধ ছিল, তাই আলো আসেনি। যাই হোক, বাইরে বের হবার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোনো উপায় পাচ্ছিলাম না। ভয়ে ঘামিয়ে আমার শরীর ভিজে গিয়েছে। আমার শরীরে কারো হাত অনুভব করলাম। আবছা আলোতে দেখলাম ওই যে সাদা কাপড় জড়ানো লোকটাকে দেখেছিলাম, ওই লোক আমার ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কি ভয়ানক চেহারা! মুখের এক পাশের মাংস মনে হয় নেই, রক্ত ভেজা পুরো চেহারা। আমার দিকে তাকিয়ে বলল, কি যাবি আমার সাথে? আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, আবার জ্ঞান হারালাম। এবার যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি হসপিটালের বেডে শুয়ে আছি। শরীরে প্রচণ্ড জ্বর। রকি আমার পাশে বসা। রকিকে জিজ্ঞেস করলাম আমি এখানে কিভাবে এসেছি, আর তুই তো অসুস্থ ছিলি। রকি বলল, সকালে আমার ঘুম ভাঙে আর সুস্থ অনুভব করি, কিন্তু আমি দেখলাম তুই আমার পাশে নেই। ভাবলাম আশেপাশে আছিস, কিন্তু কোথাও তোকে পেলাম না। কিছু সময় পর একজন দারোয়ান আমাকে এসে বলল, কাল রাতে আপনাকে যে হসপিটালে নিয়ে এসেছে উনি মর্গের দরজার সামনে পড়ে আছে। দৌড়ে গিয়ে দেখি তোকে কয়েকজন দারোয়ান মিলে
উপরে নিয়ে যাচ্ছে, আমিও তাদের সাথে গেলাম। তোকে বেডে শোয়ানো হলো, ওষুধ দেয়া হলো, সেই থেকে আমি তোর পাশে বসা। এখন তোর জ্ঞান ফিরল। রকি আমাকে জিজ্ঞেস করলো কিভাবে অজ্ঞান হলাম। আমি সবকিছু রকিকে বললাম। রকি অনেক ভালো বন্ধু, তাই অবিশ্বাস করলো না। আমি সুস্থ হবার পর রকি আমাকে নিয়ে বাসায় যাওয়ার সময় মর্গের দারোয়ানের কাছে গেল। সব ঘটনা দারোয়ানকে খুলে বললাম। দারোয়ান বলল, বেশ কিছুদিন আগে মর্গে একটা লাশ আসে, যেটা অ্যাক্সিডেন্টে মারা যায়। খুব খারাপ অবস্থা ছিল লাশটির। ওই লাশের মুখের এক পাশের মাংস ছিল না। আমার এখন মনে পড়ে যায় গতকালকের রাতের অবয়বের কথা। দারোয়ানের সাথে অবয়বের চেহারা মিলে যাচ্ছে। দারোয়ান বলে ওই লাশ মর্গে আসার পর কেউ নিতে আসেনি, এখনো মর্গে আছে। ওই লাশ আসার পর থেকেই অনেক রাতে নাকি মর্গের সামনে অনেক অনেক মানুষ ভয় পায়। যারাই মর্গের সামনে আসে তারাই কিছু একটা অনুভব করে এবং অনেকে মারাত্মকভাবেও ভয় পায়। কিন্তু রাতে মর্গের সামনে দারোয়ান থাকে। কালকে যে থাকার কথা ছিল সে অসুস্থ থাকার কারণে হসপিটালের কোনো রুমে ঘুমিয়েছিল, মর্গের সামনে থাকেনি। এইসব কথা শুনে আমি আর রকি বাসায় চলে আসি। পরে একা একা ঘুমালে ভয় পেতাম, একা রুমে থাকলেও ভয় পেতাম। বেশ কিছুদিন যাবার পর আমার ভয় কেটে যায়, কোনো সমস্যা হয়নি। কিন্তু ওই রাতের কথা মনে পড়লে এখনো আমি ভয়ে কেঁপে উঠি। তো এই ছিল আজকের ঘটনাটি। এই ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।